প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, তোমাদের মাধ্যমিক 2021 সালের পরীক্ষার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমরা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির সম্পূর্ণ বিশ্লেষণ, লাইন ধরে ধরে আলোচনা, প্রতিটা শব্দের ব্যাখ্যা, কবিতার উৎস, কবিতা থেকে একটা মডেল উত্তর লেখার টেকনিক, এমনকি এই কবিতার সাজেশান, সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে মনোজ্ঞ আঙ্গিকে, অভিনব আঙ্গিকে কিন্তু আমরা হাজির করছি। কাজেই আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শেষের দিকে কিন্তু একটা বিরাট আকর্ষণীয় সারপ্রাইজ রয়েছে। খাতা কলম নিয়ে তোমরা কিন্তু রেডি থেকো। যদি ভিডিও ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। শুরু করছি কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্খ ঘোষ। কবিতার উৎস অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে প্রথমেই আমাদের জানতে হবে। কবিতাটি নেওয়া হয়েছে শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে। এবার আমরা চলে যাব কবিতার ব্যাখ্যায়, কিন্তু তারও আগে আমাদের জানতে হবে কবিতাটির প্রেক্ষাপট বা কোন সময়ে লেখা, অর্থাৎ কোন পরিস্থিতিতে লেখা, সেটা না বুঝলে কিন্তু কবিতাটা তোমার কাছে বেশ জটিল মনে হবে। তিনটে প্যারায়, তিনটে অনুচ্ছেদে বিভক্ত এই কবিতার মূল বিষয়বস্তু হলো বিপন্নতার মাঝে, যখন চারিদিকে মৃত্যুর হাতছানি, ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে, যুদ্ধের মাঝে, যখন চারিদিকে প্রতিকূলতা, কিভাবে তুমি বাঁচবে, সমস্ত প্রতিকূলতাকে কি করে উপেক্ষা করা যায়, সমস্ত প্রতিকূলতাকে কি করে পার করা যায়, তারই একটা দৃষ্টান্ত হলো আমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি। শুরু করছি মূল আলোচনা। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। কবি প্রথম লাইনে বলছেন আমাদের ডান পাশে, আমাদের ডান দিকে ধস নেমেছে, অর্থাৎ আমরা এদিকে এগোতে পারবো না, আমরা পড়ে যাব। বাঁ দিকেও যেতে পারবো না, সেদিকেও রয়েছে বিরাট গিরিখাত। আমাদের মাথায় বোমারু, আমরা যে এক জায়গায় ডাইনে যেতে পারছি না, বাঁয়ে যেতে পারছি না, তাহলে কি করবো? এক জায়গায় দাঁড়িয়ে থাকবো? না, তাও পাচ্ছি না। যে কোনো মুহূর্তে আমাদের মাথায় বোম এসে পড়তে পারে। তোমাদের মনে হবে বোমারু কথার অর্থ কী? বোমারু কথার অর্থ তোমরা খাতায় লিখে নাও, এটা কিন্তু অনেক স্কুলের পরীক্ষাতেও দেবে। বোম নিক্ষেপক। বোম নিক্ষেপক সহজ কথায় বলতে গেলে যে বিমান বা প্লেন থেকে আকাশে, যে প্লেন থেকে বোম ছুঁড়ে মারা হয়, আকাশ থেকে যে প্লেনে করে আর কি বোম নিয়ে বা ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, সেই বিমানকে অর্থাৎ বোমবাহী বিমানকে বোমারু বলা হয়। বলছে আমাদের মাথার উপর বোমবাহী বিমানের হানা, যে কোনো মুহূর্তে আমাদের মাথায় বোম পড়তে পারে। পায়ে পায়ে হিমানির বাঁধ। কবি বলছেন আমি যে দৌড়ে পালাবো তারও উপায় নেই। আমাদের পায়ের সামনে রয়েছে, আমাদের পথের বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে হিমানির বাঁধ, বরফের একটা বাঁধ বা বরফের প্রাচীর বা বরফের বাঁধা। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। বলছে আমাদের আর বাঁচবার কোনো পথ নেই, আমাদের আর এই বিপদ থেকে পরিত্রাণের কোনো পথ নেই। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এখানে কবি বলছেন আমাদের আগামী প্রজন্ম মৃত, তাদের তাদের প্রাণহীন দেহগুলো আমাদের ঘরের উঠোনে ছড়ানো। এই যুদ্ধ বা নেতিবাচক পরিস্থিতি বা এই বিপদটা এত ভয়ঙ্কর যে শিশুদেরও রেয়াত করা হয়নি, তাদেরও খুন করা হয়েছে, তাদের নিঃসার দেহগুলো তাই বাড়ির উঠোন দিয়ে পড়ে রয়েছে। এখন কবি বলছেন, তিনি শঙ্কা প্রকাশ করছেন বাচ্চাদের যে যে ভয়াবহতা, যে যুদ্ধ, যে তাণ্ডব রেহাই দেয়নি, আমরাও কি তার থেকে বাঁচতে পারবো? আমরা কি এভাবেই মারা যাব? আমাদের পথ নেই আয়, আর আয় আরও বেঁধে বেঁধে থাকি। এতক্ষণ পর কবি বললেন আসল কথাটা। তিনি বললেন আমাদের আর বাঁচবার পথ নেই, পরিত্রাণের পথ নেই। এখন একটাই আমাদের রাস্তা খোলা আছে, সেটা হলো বেঁধে বেঁধে থাকা, অর্থাৎ সঙ্গবদ্ধ, একতাবদ্ধ হয়ে থাকা। চলে যাচ্ছি আমরা কবিতার লাস্ট প্যারাতে। তার আগে তোমাদের বলি, তোমরা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তবে মনে রাখবে হোয়াটসঅ্যাপে যেহেতু প্রতিদিন প্রচুর এসএমএস আসে, তাই আমার কিন্তু উত্তর দিতে দিতে 10 থেকে 15-20 দিনও লেগে যেতে পারে। কাজেই হোয়াটসঅ্যাপে একটা এসএমএস করবার পর একটু অপেক্ষা করো। আর হোয়াটসঅ্যাপে কিন্তু হাই, হ্যালো, গুড মর্নিং এ জাতীয় এসএমএস লিখো না, শুধুমাত্র তোমাদের বিষয়গত প্রশ্নটাই লিখে জানিও। আর আমার সঙ্গে যদি মনে করো খুব আর্জেন্ট দরকার, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে
গ্রুপে যুক্ত হও। এখানে প্রতিনিয়ত আমি নানা শিক্ষামূলক পোস্ট করি, নানা সাজেশন পোস্ট করি, নানা টিপস ট্রিক্স, এমনকি অন্যান্য স্যারেরাও অন্যান্য সাবজেক্টের বিষয়ে পোস্ট করেন। কাজেই ফেসবুক গ্রুপে যুক্ত হতে গেলে ফেসবুকে গিয়ে তোমার অ্যাকাউন্ট থেকে কিংবা তোমার কোনো অভিভাবক, দাদা, দিদি, বাবা, মায়ের অ্যাকাউন্ট থেকে সার্চ করো সম্রাট এক্সক্লুসিভ সাজেশন, এই নামে সার্চ করলেই কিন্তু তুমি আমাদের ফেসবুক গ্রুপ পেয়ে যাবে, সেখানে জয়েন করে নিতে পারবে। আমরা আসছি কবিতার পরবর্তী অংশে, আর পরবর্তী অংশটা শেষ করবার পরেই রয়েছে একটা দুর্দান্ত আকর্ষণ। শুরু হচ্ছে কবিতার লাস্ট প্যারা, আমাদের ইতিহাস নেই। এখানে এই যে তোমাদের এতক্ষণ ধরে মনে হচ্ছে না যে আমরা আসলে কবি তো এরম পরিস্থিতির মুখোমুখি হননি, কবি তো মৃত্যুর মাঝখানে পড়েননি, তাহলে এখানে আমরা কারা? এখানে আমরা হলো যুদ্ধ বা বিপন্নতার ভয়াবহতার মাঝে আশ্চর্যজনকভাবে বেঁচে থাকা কিছু মানুষ, যারা যুদ্ধের শিকার, যারা ভয়াবহতার শিকার, তারই মাঝে আশ্চর্যজনকভাবে বেঁচে আছে এমন একগুচ্ছ মানুষ। তাদের জবানিতে, তাদের মুখ দিয়ে কবি এই কবিতাটা আমাদের সামনে তুলে ধরেছেন। কি বলছেন? আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। বলছে আমরা গরিব মানুষ, আমাদের ইতিহাসের পাতায় নাম নেই। কিন্তু আমাদের ইতিহাসটা এমন, যদি আমাদের মতো গরিব মানুষের ইতিহাস খুঁজে দেখা যায়, তবে দেখা যাবে আমাদের চোখ মুখ চিরকাল ঢাকা। মানে আমরা অন্যায় দেখেও চোখ বন্ধ করে থাকি, না দেখার ভান করে থাকি। আমরা অন্যায় দেখেও মুখ দিয়ে প্রতিবাদ করি না, আমাদের মুখ যেন ঢাকা থাকে। অর্থাৎ ইতিহাসের পাতায় আমরা সাধারণ শ্রমজীবী গরিব মানুষেরা চিরকাল চোখ মুখ বন্ধ করে সমস্ত অন্যায়কে মুখ বুজে সহ্য করি। আমরা সেই শ্রেণীর মানুষ। তারপর কি বলছেন? আমরা ভিখারির 12 মাস, 12 মাসই যেন ভিক্ষা বৃত্তি করে আমরা বেঁচে থাকি। এই ভিক্ষাটা কি শুধুমাত্র লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাওয়া? না, বলছে আমরা সমাজের কাছ থেকে ভিক্ষা করে বাঁচি। আমরা বড় লোক, ধনী শ্রেণীর কাছে ভিক্ষা করে বাঁচি। এই ভিক্ষা বৃত্তিই যেন আমাদের জীবনের অবলম্বন। তারপর কি বলছে? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই সংশয়ের কারণ কি? যখন দেখছে এই এত খারাপ পরিস্থিতির মধ্যেও কয়েকজন মানুষ বেঁচে আছে, তখন তাদের মনে হচ্ছে না, পৃথিবীটা হয়তো বেঁচে আছে। আবার যখন দেখছে চারিদিকে মৃত্যুপুরী, একটা বাড়িঘর নেই, সব ধ্বংস হয়ে গেছে যুদ্ধে, তখন তাদের মনে সংশয় জাগছে, পৃথিবীটা কি আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে? আমরা চলে যাচ্ছি কবিতার তারপরের অংশ। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, মানে দরজায় দরজায়। আমাদের কথা কেউ জানে না। আমরা একটু বাঁচবার আশায় প্রত্যেকটা ভগ্নপ্রায় বাড়ির দরজায় দরজায় খুঁজছি যে কেউ আমাদের একটু সাহায্য করে কিনা, সেই বাড়িতে কোনো প্রাণের স্পন্দন আছে কিনা। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতার মূল নির্যাস এখানে। বলছে যদি কোথাও কিছু নেই, তবু আমরা তো কজন আছি। এসো আমরা সমস্ত কিছু ভুলে হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। যখন দেশের সংকটময় পরিস্থিতি হয়, যখন সভ্যতার সংকট হয়, তার থেকে পরিত্রাণের একটা মাত্র উপায়, সেই উপায়টা হলো একতাবদ্ধ হয়ে থাকা, সঙ্গবদ্ধ হয়ে থাকা, একসঙ্গে সেই প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সেখানে ধর্ম, বর্ণ, জাতি, উচ্চবৃত্ত, নিম্নবৃত্ত সব কিছুকে ত্যাগ করে আমাদের উচিত একে অন্যের উদ্দেশ্যে নিজের সহানুভূতি, নিজের ভালোবাসা, নিজের সৌভ্রাতৃত্বের হাতটাকে প্রসারিত করে বন্ধনটাকে আরও দৃঢ় করা। এটাই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। এই কবিতাটি থেকে কেমন প্রশ্ন আসবে সেটা এবার বলছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত আমার লেখা সাজেশন বই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন। এটা 2020 সাল, অর্থাৎ গত বছরের বই। তোমাদের জন্যেও নতুন প্রিন্টের বই, একদম নতুন আঙ্গিকে আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ করতে চলেছি। সেটা ধরো জুলাই আগস্ট মাস নাগাদ প্রকাশিত হবে। দেখে নাও আমাদের এই বই থেকেই আমি তোমাদের দেখাচ্ছি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির উত্তর, একটা মডেল উত্তর। দেখো এখানে কোন প্রশ্ন কী রয়েছে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা কারা? দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কী? এটা ধরো 3 নাম্বারে তোমাদের আসলো। উত্তরটা কেমনভাবে লিখবে? কেমনভাবে লিখলে বাংলাতেও তুমি পুরো নাম্বার পাবে? প্রথমে একটা পয়েন্ট করো উৎস।
এখানে লেখো কার কোথা থেকে নেওয়া। যেমন আমি লিখেছি সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় কটা ভাগ? দুটো ভাগ। আমরা কারা একটা, আর দ্বিতীয়টা দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কী। তাহলে আমি প্রথম ভাগের উত্তর লিখছি, উত্তরের প্রথমাংশ। আমরা বলতে কবি নির্দিষ্ট কোনো জনসমষ্টিকে বোঝাননি, বুঝিয়েছেন যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে বেঁচে থাকা কিছু বিপন্ন মানুষকে। এবারের অংশ, দ্বিতীয় অংশ, দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কী। বিপন্নতার চক্রব্যূহে মানুষগুলি আবদ্ধ, তারা নেতিবাচক পরিস্থিতির শিকার, তাদের চারিদিকে মৃত্যুর হাতছানি, ডান পাশে ভূমিধস, বাম পাশে গিরিখাত, মাথায় বোমারু বিমানের আনাগোনা, আর সামনে হিমানির বাঁধ। আসন্ন মৃত্যুর হাত থেকে নিজেদেরকে বাঁচাতে বিপর্যস্ত সেই মানুষগুলো সাহায্যের প্রত্যাশায় দৌড়ে দৌড়ে জীবনের ভিক্ষা চেয়ে চলেছে। এই দেখো, এইভাবে আর কি তোমাদের উত্তরটা যদি তোমরা লেখো, উত্তরের কিন্তু ধার, উত্তরের মাধুর্য অনেকটা বেড়ে যাবে, তুমি 3-এর 3 পাবে। আমাদের এই সাজেশন বইটি এভাবেই এত সংক্ষেপে গুছিয়ে উত্তরটা লেখা। তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা সাবজেক্টের জন্যেই কিন্তু আমাদের আলাদা আলাদা স্যারেরা আলাদা আলাদা সাজেশন বই লিখেছেন। বইটার নাম ভালো করে মনে রেখো, মৌলিক লাইব্রেরি, অর্থাৎ এই প্রকাশনী বা এই কোম্পানির তরফ থেকে প্রকাশিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। যাই হোক, আজকের আলোচনা শেষ করবার আগে একটা কথা বলি, এবছর কিন্তু আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে কোনো 5 নম্বরের বড় প্রশ্ন আসবে না, কারণ 2020 সালে এই কবিতার বিষয়বস্তুটা এসে গিয়েছে। তোমরা এই কবিতা থেকে শুধুমাত্র 1 নম্বরের অবজেক্টিভ আর 3 নম্বরের মাঝারি প্রশ্নগুলো মন দিয়ে পড়বে। সবাই ভালো থেকো। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।